আচ্ছা, দেখতেছি তোমরা অনেকে চ্যাট বক্সে স্টুডেন্ট আইডি কমেন্ট করতেছো। আমি বলছি তোমাদেরকে গুগল ক্লাসরুমে কমেন্ট করতে। যারা চ্যাট বক্সে কমেন্ট করছো তারা গুগল ক্লাসরুমে কমেন্ট করবা। বুঝতে পারছো? কি বলছি বুঝতে পারছো? জি স্যার। ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, গত ক্লাসে আমরা ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম শুরু করছিলাম। তো আজকে আরেকটু ক্রিটিক্যাল একটা প্রবলেম দেখবো। যে এখানে দেখো একটা মেকানিক্যাল সিস্টেম আছে। এখানে একটা ইনার্শিয়া আছে যেটার সাথে গিয়ার দিয়ে এখানে একটা গিয়ার আছে, আর এই পাশে হচ্ছে আরেকটা গিয়ার। এই গিয়ারটা হচ্ছে রোটারি টু লিনিয়ার মোশনে কনভার্ট করে, মানে লিনিয়ার মোশনকে রোটারি মোশনে কনভার্ট করে, আবার রোটারি মোশনকে লিনিয়ার মোশনে কনভার্ট করে। এরকমের গিয়ার আছে একটা এই জায়গায়। এইটার সাথে তারপর কি কানেক্টেড আছে দেখো, এই পাশে লিনিয়ার মোশনের কম্পোনেন্ট গুলা কানেক্টেড আছে। তো এখানে দেখো যে মোশনটা দেখানো হচ্ছে এটা হচ্ছে এক্সটি, মানে লিনিয়ার মোশন মিন করতেছে। মানে এই কম্পোনেন্ট গুলার কারণে যে মোশনটা হবে ওইটা হচ্ছে লিনিয়ারলি মোশন হচ্ছে, কিন্তু ওই মোশনের কারণে এই জায়গার মধ্যে একটা রোটারি ফোর্স ক্রিয়েটেড হবে। মানে লিনিয়ার মোশনের কারণে আমরা জানি ফোর্স এফ ক্রিয়েটেড হয়, কিন্তু এই কম্পোনেন্ট গুলোর কারণে এইখানে এফ আসবে, কিন্তু এইটা তখন এই রোটারি গিয়ারে কনভার্টেড হয়ে টর্ক হিসেবে কাজ করবে। বুঝতে পারছো প্রবলেমটা? তো এখন বলছে কি এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করতে gs equals to xs divided by ts, মানে xs divided by ts একটা টর্ক অ্যাপ্লাই করছে এই জায়গায়। সো এটা ট্রান্সফার ফাংশন বের করতে বলছে। সো এখন এই জায়গায় যে টর্কটা অ্যাপ্লাই করছে, এই টর্কটা এই সকল কম্পোনেন্টে অ্যাবজর্ব হবে, এই সকল কম্পোনেন্টে অ্যাবজর্ব হবে। তার সাথে সাথে এই টর্কের একটা পার্ট এই লিনিয়ার মোশনের জন্য কাজ করবে, লিনিয়ার মোশনের জন্য অ্যাবজর্ব হবে। তো এখন এইরকমের প্রবলেম আমরা কিভাবে সলভ করব? সলভ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিনিয়ার পার্টটুকুকে রোটারি পার্টে কনভার্ট করতে হবে। তো এটা করার জন্য আমরা যদি একটু খেয়াল করি, এই ফিগারটা বোঝা যাচ্ছে না হয়তো, এটা খুব একটা বোঝার দরকারও নাই। এখানে জাস্ট এই জিনিসটা খেয়াল করো, আগে যেগুলো ছিল এই গ্রাফের মধ্যে, মানে এই ফিগারের মধ্যে আমরা এই এই জায়গায় একটা মোশন ধরলাম থিটা 1, এই জায়গায় ধরলাম আরেকটা থিটা 3 নামে। আর এই কম্পোনেন্ট গুলাকে আমরা ইনিশিয়ালি নাম দিয়ে দিলাম, যেমন এই জায়গায় D2 যে আছে, তারপর এইটাকে আমরা D1 K3 এরকম করে এখানে জাস্ট নাম দিই। এটা হচ্ছে FV যেহেতু লিনিয়ার পার্ট, এটা হচ্ছে M, আর ইনার্শিয়াকে আমরা J দিয়ে রিপ্লেস করতেছি, এটাকে বলতেছি J3, এটা D3, এটা হচ্ছে K। এই জায়গায় হচ্ছে মোশন আছে xt, আর এই জায়গায় আমরা বললাম রোটারি মোশন θ3, আর এখানে আছে θ1। সো এখন এখানে গিয়ার গুলো আছে, আমাদের ট্রান্সফার ফাংশন বের করতে হবে কি xs বাই ts। আমরা জানি সামেশন অফ অ্যাবজর্ব টর্ক ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ অ্যাপ্লাইড টর্ক। অ্যাপ্লাইড টর্ক হচ্ছে t। এখন অ্যাবজর্ব টর্ক গুলা কি এটা বের করতে হবে। সো অ্যাবজর্ব টর্ক বের করার জন্য আমরা তো জানি যে যেহেতু মেকানিক্যাল রোটারি কম্পোনেন্ট, সো ইনারশিয়া গুলা বা ড্যাম্পার গুলা সরাসরি চলে আসবে টর্কে, কিন্তু লিনিয়ার পার্টটাকে আমরা কিভাবে কনভার্ট করব? ট্রান্সলেশনাল মোশন যেটা, এটারে আমরা বলতেছি লিনিয়ার পার্ট যেটা। সো ওইটার জন্য ট্রান্সলেশনাল মোশনের কারণে যে ফোর্স ক্রিয়েটেড হবে, ওই ফোর্সের ইকুয়েশনটা কিরকম হবে, এই জায়গায় দেখো ms স্কয়ার প্লাস fvs প্লাস k ইনটু xs, মানে এই সবগুলার ইম্পিডেন্স ইনটু xs, এটা সমান হবে কি এই ট্রান্সলেশনাল পার্টের ফোর্স। সো এই জায়গায় আমরা ইকুয়েশন 1 পাইলাম কি ms স্কয়ার প্লাস fvs প্লাস k ইনটু xs, এটা ইকুয়ালস টু fs। এখন লিনিয়ার টু রোটারি যে মোশন আছে, কনভার্টার যেটা, সেটা কিভাবে কাজ করে আমরা এই ইকুয়েশন গুলা জানি যে x ইকুয়ালস টু r থিটা। x হচ্ছে লিনিয়ার পার্ট, আর থিটা হচ্ছে রোটারি পার্ট, আর r হচ্ছে
রেডিয়াসটা মিন করে, ওই গিয়ারের রেডিয়াস, রোটারি পার্টের গিয়ারের রেডিয়াস। তো এই ইকুয়েশন দিয়ে x r থিটা এটা ইউজ করে আমরা লিনিয়ার থেকে ট্রান্সলেশনাল পার্ট থেকে রোটারি পার্টে যাইতে পারি। আবার ফোর্স আর টর্কের মধ্যে রিলেশন আমরা জানি F কি টাউ ইনটু r, তাই না? এই রিলেশন আমরা জানি F টাউ ইনটু r। আবার আমরা জানি V ওমেগা r। এই সকল রিলেশন থেকে কি আমরা এটাকে কনভার্ট করব। সো প্রথমে আমরা যদি এই পার্টের জন্য ইকুয়েশনটা লিখি, যেমন এই পার্টের জন্য জাস্ট এই গিয়ারের এই ডান পাশের পার্ট, এই টোটাল পার্টের জন্য আমরা যদি ইকুয়েশন লিখি, এই জায়গায় ধরলাম একটা মোশন আছে θ3 বলতেছি, আর এই জায়গায় যতগুলা কম্পোনেন্ট আছে ওগুলোকে আমরা ইকুইভ্যালেন্ট দিয়ে মিন করতেছি। সো জাস্ট এই পার্টের জন্য যদি ইকুয়েশনটা লিখি তাহলে হবে কি j ইকুইভ্যালেন্ট 3s স্কয়ার, এটাকে j ইকুইভ্যালেন্ট বলতেছি 3 নাম্বারটাতে। সো js স্কয়ার প্লাস ds ইনটু θ3s। দেখো এই জায়গায় js স্কয়ার প্লাস ds ইনটু θ3s, এই দুইটা হচ্ছে রোটারি কম্পোনেন্ট। এর সাথে আসলো রোটারি মোশন θ3s, তার সাথে আসবে কি ট্রান্সলেশনালটা। সো ট্রান্সলেশনাল পার্টে কি আছে js স্কয়ার প্লাস ds ইনটু θ3s। আর ট্রান্সলেশনাল পার্টের জন্য একটা ফোর্স আসতেছে fs। এটা যখন আমরা টর্কে নিয়ে আসব তখন আমরা বলছি টাউ ইকুয়ালস টু কি rf। দ্যাট মিন্স এই টর্কের জায়গায় আমরা লিখতে পারবো r ইনটু fs। এইটা ইকুয়ালস টু হবে ওই গিয়ারে যে টর্কটা আসতেছে t ইকুইভ্যালেন্ট 3s। দেখো এই ইকুয়েশনটা লিখে বুঝতে পারছো কিনা? তারপর আমরা কি করব, এই fs টাকে জাস্ট এই ইকুয়েশন দিয়ে রিপ্লেস করব, ms স্কয়ার প্লাস fvs প্লাস k ইনটু xs। fs এর জায়গায় এই পার্টটুকু ইকুয়েশন 1 থেকে বসায় দিলাম। এখন x কে আমরা থিটাতে নিয়ে যাব, x ইকুয়ালস টু আমরা জানি কি r থিটা। সো x এর জায়গায় যদি r থিটা বসায় দেই তাহলে r ইনটু r, এই জায়গায় সবগুলা r স্কয়ার হয়ে যাবে। তাহলে r স্কয়ার ms স্কয়ার প্লাস r স্কয়ার fvs প্লাস r স্কয়ার k ইনটু θ3s ইকুয়ালস টু t ইকুইভ্যালেন্ট 3s। তাহলে লাস্টে যে আমরা ইকুয়েশনটা পাইলাম, তাহলে এটা হচ্ছে কি j ইকুইভ্যালেন্ট 3 প্লাস m r স্কয়ার ইনটু s স্কয়ার প্লাস d ইকুইভ্যালেন্ট 3 প্লাস fv r স্কয়ার ইনটু s প্লাস k ইনটু r স্কয়ার ইনটু θ3s ইকুয়ালস টু t ইকুইভ্যালেন্ট 3s। সো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আমরা জানি যে ইনারশিয়ার জন্য j ইনটু s স্কয়ার আসে ইম্পিডেন্সে, সিমিলারলি মাসের জন্য আসে m ইনটু s স্কয়ার। এখন আমরা যখন ট্রান্সলেশনাল পার্ট থেকে রোটারি পার্টে কনভার্ট করব তখন এই অংশটুকু আমরা না লিখে ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারি। এটার জন্য যেটা আমাদের বুঝতে হবে কি, যখন আমরা ট্রান্সলেশনাল থেকে রোটারি পার্টে কনভার্ট করব তখন ট্রান্সলেশনালের ইম্পিডেন্স গুলাকে r স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলেই রোটারি ইম্পিডেন্সে কনভার্টেড হয়ে যাবে। যেমন m এর জায়গায় জাস্ট mr স্কয়ার, fb আসলে fbr স্কয়ার, k ইনটু r স্কয়ার। মানে ট্রান্সলেশনালের যে ইম্পিডেন্স গুলো আছে সবগুলোকে যদি আমরা রেডিয়াস, যে এই গিয়ারের যে রেডিয়াস আছে r ইকুয়াল টু 2 মিটার, ওই রেডিয়াস দিয়ে যদি রেডিয়াসের স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই ট্রান্সলেশনাল ইম্পিডেন্স গুলা রোটারি ইম্পিডেন্সে কনভার্ট হয়ে যাবে। পরে জাস্ট আমরা আগের ইকুয়েশনের মতো লিখতে পারবো। সো ফাইনাল ইকুয়েশন পাইলাম এইটা। এটা হচ্ছে কিভাবে কনভার্টেড হয় এখন। সো এখন আমরা এই জায়গায় সবগুলোকে নিয়ে আসছি। এখন আমাদের টর্কটা হচ্ছে এই জায়গায়। আমরা এখন কি করতে পারি, এই গিয়ারের মধ্যে যতগুলা কম্পোনেন্ট আছে সবগুলোকে যদি আমরা এই পাশে রিফ্লেক্ট করি তাহলে এই পাশে আমরা টোটাল একটা ইকুয়েশন লিখতে পারবো। এখানে মোশন হচ্ছে θ1, তাহলে এই পাশে টোটাল ইকুয়েশনটা যদি আমরা লিখি তাহলে কি রকম হবে, jes স্কয়ার, টোটাল ইকুইভ্যালেন্ট কে আমরা je বলতেছি, jes স্কয়ার প্লাস des প্লাস ke ইনটু θ1s ইকুয়ালস টু ts অ্যাপ্লাইড টর্ক এট ফার্স্ট মোশন, রোটারি মোশন যে θ1। মানে সবগুলোকে আমরা এই পাশে নিয়ে গেছি। এখন এই je এইটা সমান কি হবে, দেখো je এটা হচ্ছে এইটা ইনারশিয়া প্লাস এই ইনারশিয়াটা কনভার্ট হবে সাথে এই মাসটা কনভার্ট হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি je ইকুয়ালস টু j1 যেটা আছে ওইটাই প্লাস j3 প্লাস mr স্কয়ার। মানে ট্রান্সলেশনাল পার্টের জন্য m ইনটু r স্কয়ার প্লাস j3 এইটা দিয়ে আসলো। তারপর যখন কনভার্ট করব তখন কি n1 বাই n2 n3 বাই n4 এইটার স্কয়ার দিয়ে
মাল্টিপ্লাই করব, মানে প্রথমে হচ্ছে এইটা থেকে এইটাতে আসবো, সো এটা হচ্ছে ডেস্টিনেশন, পরে এইটা থেকে এইটাতে যাব, এটা হবে ডেস্টিনেশন, সো এটা উপরে থাকবে। আর এটাতে কি আসলো, n1/n2 ইন্টু n3/n4, এটার হোল স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা প্রথম গিয়ারে রিফ্লেক্ট করে ফেললাম, এইভাবে যে ইকুইভ্যালেন্ট বের করলাম। তারপরে যখন ডি ইকুইভ্যালেন্ট বের করব, দেখো ডি ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে আমাদের প্রথম গিয়ারে এইখানে কোনো ড্যাম্পার নাই, ড্যাম্পার আছে সেকেন্ড গিয়ারে, সো এটাকে জাস্ট একবার রিফ্লেক্ট করলেই হচ্ছে, যে d2 ইন্টু n1/n2 হোল স্কয়ার, এটা করলেই আমরা এই জায়গায় চলে আসবো। আর এই জায়গায় যেইটা আছে ওইটাকে দুইবার রিফ্লেক্ট করা লাগবে, আর এফবি যেইটা আছে ওইটাকে প্রথমে আর স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে রোটারিতে নিয়ে আসবো, তারপর আবার n1/n2 n3/n4 হোল স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে এটাতে নিয়ে আসবো। তাহলে ডি ইকুইভ্যালেন্টটা কি হবে, তাহলে ডি ইকুইভ্যালেন্ট হবে কি d2 ইন্টু n1/n2 হোল স্কয়ার প্লাস d3 প্লাস fb r স্কয়ার ইন্টু n1/n2 ইন্টু n3/n4 হোল স্কয়ার, এটা করে de পাইলাম। আবার ke, ke কিরকম হবে, এই জায়গায় কে আছে কোন জায়গায়, জাস্ট এই পার্টে কে আছে, তো প্রথমে এইটাকে রোটারি পার্টে নিতে হবে আর স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে, তারপরে এইটা দিয়ে রিফ্লেক্ট করতে হবে n1/n2 ইন্টু n3/n4 হোল স্কয়ার দিয়ে। তাহলে কে ই পাইলাম 12 ইন্টু 1/16, তো কে আর স্কয়ার ইন্টু 1/16 ইকুয়ালস টু কত, 12/16 আসলো। এখন θ1/θ3, আমাদের θ1 কে x এ কনভার্ট করতে হবে। এই ইকুয়েশন আছে কি, js স্কয়ার প্লাস ds প্লাস k ইন্টু θ1s ইকুয়ালস টু ts, কিন্তু আমাদের ট্রান্সফার ফাংশনে বলছে কি xs/ts এ যাইতে হবে, সো এই θ1 থেকে আমাদের xs এ যাইতে হবে। এখন x এর রিলেশন আমরা জানি কোনটার সাথে আছে, θ3 এর সাথে আছে, x ইকুয়ালস টু r θ3, সো এই জন্য আমরা কি করব, θ1 কে θ3 দিয়ে রিপ্লেস করব, সো এর জন্য আমরা রিলেশন জানি গিয়ার থেকে আসে, θ1/θ3 এটা হবে কত, n2 into n4 divided by n1 into n3, মানে ইম্পিডেন্সের যে রিলেশন ওইটার উল্টাটা, তাহলে θ1/θ3 এটা আসলো কত, 4/1, সো এই ক্ষেত্রে θ1 সমান আমরা পাইলাম 4θ3। আবার x এর সাথে θ3 এর রিলেশনটা কি, x equals to r into θ3, সো এই জায়গা থেকে θ3 equals to xs/2, সো θ3 এর জায়গায় এই ভ্যালুটা বসায় দিলাম, রেডিয়াস equals to 2 দেয়া আছে এই জায়গায়, রেডিয়াস ইকুয়ালস টু 2 মিটার, এটার রেডিয়াস দেয়া আছে, তো এই জন্য r ইকুয়ালস টু 2 বসায় দিলাম, তাহলে θ3s বের করলাম। সো এই জায়গায় তাহলে θ3s সমান xs/2, সো θ1s এর জায়গায় আমরা 2 ইনটু xs এটা বসাইতে পারি, তাহলে ফাইনাল ইকুয়েশনটা আসলো কি, jes স্কয়ার প্লাস des প্লাস ke ইনটু 2xs ইকুয়ালস টু ts, সো ট্রান্সফার ফাংশন আসলে xs/ts ইকুয়ালস টু এই ভ্যালুগুলা বসায় দিলাম 8/15, মানে আগে যে ক্যালকুলেশন করে যেগুলো বের করছিলাম এটা বসায় দিলে ফাইনাল ট্রান্সফার ফাংশনটা আমরা পেয়ে যাব। তো এরকম করে যে কোনো ক্রিটিক্যাল ম্যাথ আসলে আমরা কনভার্ট করে করে এটা করতে পারবো। দেখো এটা বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারলে এই চ্যাপ্টারের সবগুলা বাকি সবগুলা পারার কথা। স্যার ওই D2 ড্যাম্পিংটা কোথায় হইতেছে, ফিগারে তো দেওয়া নেই কিন্তু খালি D2 দেওয়া আছে। ড্যাম্পিংটা কোথায় হইতেছে এটা তো দেয়া নাই, আচ্ছা স্যার, এই কনভার্সনটা মানে মানে এখানে ড্যাম্পিং এর কনভার্সনটা আবার একটু বললে ভালো। আচ্ছা কনভার্সন আমি বলতেছি, তো এই ম্যাথ করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেইটা হচ্ছে, প্রথমে যে পার্টটুকু আমি বলছি যে এই জায়গায় যে পার্টটুকু আছে লিনিয়ার থেকে রোটারিতে কিভাবে ইম্পিডেন্সটা কনভার্টেড হয়, ম্যাথ করার ক্ষেত্রে এই পার্টটুকু আমাদের না করলেও চলবে। আমরা ডিরেক্টলি যদি এটা আমি বুঝাইলাম যে তোমাদেরকে যে প্রুফটা কিরকম আসে ইম্পিডেন্সের কনভার্সনের, সো আমাদের আমরা চাইলে ডিরেক্টলি এই পার্ট থেকে শুরু করতে পারি, জাস্ট এই জায়গা থেকে ম্যাথটা শুরু হয়েছে আর কি। এর আগে যেটা হচ্ছে এটা জাস্ট তোমাদেরকে ইম্পিডেন্সের কনভার্সনটা বুঝাইছি। তো ইম্পিডেন্সের কনভার্সনটা কিরকম হয়, এটা হচ্ছে লিনিয়ার টু যখন রোটারিতে যাব তখন লিনিয়ারের ইম্পিডেন্স গুলাকে আর স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে এইটার করেসপন্ডিং যে রোটারি পার্ট আছে ওইটার ইম্পিডেন্সে আমরা চলে যাব। তো প্রথমে হচ্ছে আমরা যদি ইকুইভ্যালেন্টটা নেই, এই জায়গায় যদি সবগুলা ইকুইভ্যালেন্ট নিয়ে আসতে চাই তাহলে এই জায়গায় যে আছে 3 এটা ঠিক থাকবে, আর এইটা যেটা আছে মানে এই গিয়ারে যতগুলা ইনার্শিয়া আছে ওগুলা আমরা একসাথে করি আগে। সো এই জায়গায় আছে একটা জে আর একটা আছে এম, তো প্রথমে কি করব,
m কে r স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব এটা রেডিয়াস দিয়ে। r স্কয়ার দিয়ে কেন মাল্টিপ্লাই করা লাগতেছে এটা হচ্ছে আমরা এই জায়গায় দেখাইছি, তাই না? প্রথমে ফোর্সের জন্য একবার r আসে, আবার মোশনের জন্য আরেকবার r আসে, এই জন্য r স্কয়ার। সো তাহলে এই জায়গায় m কে আমরা r স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে ফাইনাল পেলাম j3 mr স্কয়ার। এখন এইটা আছে এই গিয়ারে, সো এই গিয়ার থেকে আমাদের এই গিয়ারে কনভার্ট করব, তাহলে j3 mr স্কয়ার এটাকে তখন কি করব, একবার n3/n4, প্রথমে এই গিয়ার থেকে এই গিয়ারে আসলাম, আরেকবার n1/n2 এই গিয়ার থেকে এইভাবে এই গিয়ারে আসলাম, এইটার হোল স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে এই জায়গায় চলে আসবো। সো এইভাবে আমরা ইনারশিয়াকে প্রথমে কনভার্ট করলাম। তারপর আমরা ড্যাম্পারকে কনভার্ট করব। ড্যাম্পার একটা আছে সেকেন্ড গিয়ারে, সো এখানে জাস্ট n1/n2 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলেই হচ্ছে। আর এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, সো এইটার জন্য এইটার সাথে আবার fv একটা আছে। সো প্রথমে fv কে কি করব, r স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, করলে এই জায়গায় ড্যাম্পার পাবো, ওর সাথে আবার এইটা অ্যাড হবে, তাহলে ফাইনালটা কি আসবে, d3 fv r স্কয়ার। তারপর আবার গিয়ারের রেশিও স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ইকুইভ্যালেন্টটা পেয়ে যাব। সিমিলারলি কে ইকুইভ্যালেন্ট, স্প্রিং যেহেতু জাস্ট ট্রান্সলেশনাল পার্টে আছে, সো এটাকে r স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর এইটার রেশিও স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এই পার্টে চলে আসবো। তারপরে লাস্টে ইকুয়েশনটা পাইলাম আমরা কি, j স্কয়ার প্লাস d ইকুইভ্যালেন্ট s প্লাস k ইকুইভ্যালেন্ট ইনটু θ1s ইকুয়ালস টু ts। সো এখন যেটা করতে হবে, আমাদের ট্রান্সফার ফাংশন বলছে x এর সাথে, সো θ1 থেকে এখন x এ কনভার্ট করতে হবে। সো এটা করার জন্য আমরা θ1 আর θ3 এর রিলেশন জানি, গিয়ারের রেশিও থেকে বের করতে পারবো। সো এই রিলেশনটা বের করলাম প্রথমে, যে θ1/θ3 ইকুয়ালস টু n2 n4/n1 n3, তারপর x ইকুয়ালস টু r থিটা, এই জায়গা থেকে θ3 কে x দিয়ে কনভার্ট করলাম, তারপর θ1 কে x দিয়ে কনভার্ট করে এই জায়গায় বসায় দিলাম, তাহলে অ্যানসারটা পেয়ে গেলাম। বুঝতে পারছো? স্যার কার কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ বলো। স্যার ডিসপ্লেসমেন্ট θ3 যে আমরা ওই গিয়ারের পাশে যে ধরলাম, মানে এই ডিসপ্লেসমেন্টটা ধরার কোনো কি নিয়ম আছে যে এই জায়গাগুলো আমরা ডিসপ্লেসমেন্ট মানে এগুলো ধরবো আর কি থিটাগুলা? মানে θ1 ধরবো না θ2 ধরবো এরকম? না মানে θ3টা ওইখানে যে আমরা ডিসপ্লেসমেন্টটা আমরা ধরলাম কোন মানে জায়গায় এইটা। ধরবো ওইটা বলতেছো? মানে জি স্যার, ডিসপ্লেসমেন্টটা আমি কোন জায়গায় ধরবো? জি স্যার, এটা কোনো বোঝার নিয়ম আছে যে এই জায়গাগুলো আমরা ডিসপ্লেসমেন্ট ধরবো, ধরে আপনার ইকুয়েশন ক্রিয়েট করবো আর কি? বোঝার নিয়ম হচ্ছে তোমার ফিগার দেখে বুঝতে হবে কি এই জায়গায় মোশন কোন জায়গায় কোন জায়গায় মোশন আছে। যেমন তুমি যদি খেয়াল করো, এখানে যেহেতু গিয়ার কানেক্টেড, সো এই গিয়ার গুলার এই পাশে একটা মোশন থাকবে। সো এই θ1টা আমি এই জায়গায় ধরতে পারি, এই জায়গায় ধরতে পারি, ইফেক্ট সমান একই। সিমিলারলি এই মোশনের কারণে যেহেতু গিয়ার দ্বারা কানেক্টেড, এই পাশে আরেকটা মোশন অবশ্যই থাকবে, সো এখানে আমাদের আরেকটা মোশন ধরতে হবে। সিমিলারলি এই জায়গায় যেহেতু এটা লিনিয়ারলি মুভ করতেছে, এই পার্টটুকু দেখো উপরে নিচে, এই লিনিয়ার যে গিয়ারটা আছে, লিনিয়ার গিয়ার দিয়ে উপরে নিচে মুভ করতেছে। সো এই ক্ষেত্রে আমাদের এখানে একটা, এটা যেহেতু এক্সটি দেয়া আছে, দেয়া না থাকলেও এই পাশে একটা মোশন ধরতে হইতো। এরকম করে কি ফিগার দেখে এটা বুঝতে হবে। অনেক সময় ফিগারে দেয়া থাকে, মোশন দেয়া থাকে, যদি দেয়া না থাকে তাহলে ফিগার দেখে আমাদের এটা বুঝে নিতে হবে। স্যার তাহলে আমাদের একদম রাইট পোর্শনে যে একটা ড্যাম্পার দেয়া আছে ওইখানে কি কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, মানে মোশন হবে না? এইটা তো হ্যাঁ, এইটাতে যে মোশন হবে হ্যাঁ ওটা স্যার, তো এই জায়গায়। θ3 এর সাথে কানেক্টেড, এটা θ3 দ্বারাই কভার করা হচ্ছে। মানে আচ্ছা আচ্ছা, এটা দুইটা তো এই সাইড। গিয়ারের সাথে না, এই রোটারি গিয়ারের সাথে এটা কানেক্টেড না। তো জি θ3 স্যার। বলতে আমরা এই রোটারি গিয়ারের মোশনটাকেই θ3 বলতেছি। তো এই θ3 যখন মুভ করতেছে তখন এটাও মুভ করতেছে। যদি এই পাশে আরো কিছু কম্পোনেন্ট থাকতো এটার সাথে কানেক্টেড, তখন এই জায়গায় আমাদের আরেকটা মোশন ধরতে হইতো। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। এটা তো সরাসরি এটার সাথে কানেক্টেড। সাপোজ এইটার পরে এই পাশে আমাদের আরেকটা মাস আছে, আরেকটা স্প্রিং আছে, এরকম করে যদি থাকতো তাহলে এখানে আমাদের আরেকটা মোশন ধরতে হতো, কারণ তখন ওই কম্পোনেন্ট গুলা ডিরেক্টলি এটার সাথে কানেক্টেড থাকতো না। ক্লিয়ার হয়েছে তোমার? জি স্যার। ঠিক আছে। আর কার কোনো কোয়েশ্চেন আছে? তাহলে এই 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 চ্যাপ্টার শেষ, আমরা নতুন চ্যাপ্টার শুরু করব।
স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আমরা আগে যে চ্যাপ্টার পড়ছিলাম সেটা ছিল মডেলিং ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন, মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা ট্রান্সফার ফাংশন গুলা বের করছি। সো এখন আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো, সেটা হচ্ছে কি মডেলিং ইন দা টাইম ডোমেইন অর স্টেট স্পেস মডেল। প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমরা কেন টাইম ডোমেইনে বা স্টেট স্পেস মডেলে কেন আসবো? আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিশ্চয়ই কিছু লিমিটেশন আছে, মানে আগে যেই পার্ট চ্যাপ্টার করছি ওইটাতে কি কি লিমিটেশন আছে যেটার কারণে আমাদের অন্য একটা ওয়ে খুঁজতে হচ্ছে। তো লিমিটেশন গুলা এই জায়গায় যদি খেয়াল করি, যে একটা হচ্ছে আমরা দেখাইছিলাম যে নন লিনিয়ারিটি যদি থাকে, যে সিস্টেমে যদি নন লিনিয়ারিটি থাকে, নন লিনিয়ারিটি কিসের জন্য হয় এটা আমরা বলছিলাম ব্যাকল্যাশ এরর, তারপর অ্যামপ্লিফায়ার স্যাচুরেশন, মোটরের ডেড জোন, এই পার্টটুকু আমরা দেখাইছি। সো নন লিনিয়ারিটি থাকলে ক্যালকুলেশনটা কঠিন হয়ে যায়। আবার আমরা বলছি নন জিরো ইনিশিয়াল কন্ডিশন, আগে যে সিস্টেমগুলো আমরা সলভ করছি ওইগুলাতে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যতগুলা ধরছি সবগুলাতে আমরা ইনিশিয়াল কন্ডিশনকে জিরো হিসেবে অ্যাজিউম করে নিছি। সো যদি ইনিশিয়াল কন্ডিশন নন জিরো হয় তাহলে আমরা আগের মডেল ইউজ করতে পারবো না, এটার জন্য আমাদের স্টেট স্পেস মডেল ইউজ করতে হবে। আবার সিস্টেমটা যদি টাইম ভেরিং সিস্টেম হয়, যেমন এখানে কি বলছে কি মিসাইলস উইথ ভেরিং ফুয়েল লেভেলস, টাইমের সাথে সাথে ফুয়েলের লেভেল চেঞ্জ হচ্ছে, মানে টাইম ভেরিং সিস্টেম হইলে ওইটাকে আমরা আগের মডেলে করতে পারবো না, ওইটার জন্য স্টেট স্পেস মডেল লাগবে। আবার মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট সিস্টেম, মানে একটা সিস্টেমে যদি অনেকগুলো ইনপুট অনেকগুলো আউটপুট থাকে তাহলে আমাদের স্টেট স্পেস মডেল ইউজ করতে হবে। সো এই জন্য আমরা এই মডেলিংটা শিখবো। স্টেট স্পেস মডেল কি, এটা হচ্ছে প্রথমে আমরা কি করব, যে সার্কিটটা আছে বা মনে করে একটা মেকানিক্যাল সার্কিট হোক বা ইলেকট্রিক্যাল সার্কিট হোক, যেইটাই হোক, প্রথমে আমাদের দেখতে হবে ওই সার্কিটটাকে রিপ্রেজেন্ট করার জন্য কতগুলা সিস্টেম ভেরিয়েবলস লাগে। we select a particular subset of all possible system variables, মানে ওই সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য যতগুলা পসিবল সিস্টেম ভেরিয়েবল আছে ওইটার মধ্যে আমরা জাস্ট একটা সাবসেট নিব, মানে সবগুলা সিস্টেম ভেরিয়েবল না, জাস্ট একটা সাবসেট অফ সিস্টেম ভেরিয়েবল নিব, ওইগুলাকে আমরা বলতেছি স্টেট ভেরিয়েবল, ওই সাবসেটকে বলতেছি স্টেট ভেরিয়েবলস। তারপরে কি করব আমরা, ফর nth অর্ডার সিস্টেম, সিস্টেমের অর্ডার যদি n হয় তাহলে n নাম্বার অফ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখবো, মানে এই যেই সিস্টেমটা আছে ওই সিস্টেমের অর্ডার থেকে আমরা যত অর্ডারের সিস্টেম ততগুলা সিমুলটেনিয়াস, মানে ততগুলা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখবো, ওইগুলাকে বলা হয় স্টেট ইকুয়েশন। তারপর আমরা সিস্টেমে যদি ইনিশিয়াল কন্ডিশন দেয়া থাকে তাহলে ওই ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলা সলভ করব। ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলা সলভ করার পরে আমরা আউটপুট ইকুয়েশনটা লিখবো, এটাকে বলা হচ্ছে আউটপুট ইকুয়েশন। তো এই যে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ওইটাকে বলা হয় স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। The general form of state space model, একটা স্টেট স্পেস মডেলটা জেনারেলি আমরা স্টেট স্পেস মডেল বলতে মিন করি যে একটা সার্কিটকে এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা, এটাকে আমরা বলি স্টেট স্পেস মডেল। যে একটা হচ্ছে x ডট ইকুয়ালস টু ax প্লাস bu, আর একটা হচ্ছে y ইকুয়ালস টু cx প্লাস du। সো এটা হচ্ছে আমাদের স্টেট ইকুয়েশন, আর এটাকে বলা হয় আউটপুট ইকুয়েশন। x হচ্ছে স্টেট ভেক্টর, মানে আমরা যে স্টেট ভেরিয়েবল গুলা বলতেছি ওই স্টেট ভেরিয়েবল গুলা x ভেক্টরের মধ্যে থাকবে। সাপোজ যদি আমাদের তিনটা স্টেট ভেরিয়েবল থাকে x1 x2 x3, তাহলে এই জায়গায় একটা ম্যাট্রিক্স হবে, একটা কলাম ম্যাট্রিক্স x1 x2 x3। আর x ডট এটা হচ্ছে কি ডেরিভেটিভ অফ দ্য স্টেট ভেক্টর উইথ রেসপেক্ট টু টাইম। সো এই ক্ষেত্রে স্টেট ভেক্টরের ডেরিভেটিভের ম্যাট্রিক্সটা থাকবে এই জায়গায় x ডট, আর এ হচ্ছে কি একটা সিস্টেম ম্যাট্রিক্স, বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স ইনপুট ম্যাট্রিক্স, ইউ হচ্ছে ইনপুট, মানে ইনপুটের কম্পোনেন্ট, মানে ইনপুট ভেরিয়েবল আর ইনপুট ভেক্টর হচ্ছে ইউ। তো এই ক্ষেত্রে আমাদের একটা ইনপুট থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, u1 u2 u3 এরকম অনেকগুলা ইনপুট থাকতে পারে। সো ইউ হচ্ছে ইনপুট, এই জন্য বি যে ম্যাট্রিক্স ওইটাকে আমরা বলি ইনপুট ম্যাট্রিক্স। ওয়াই হচ্ছে আউটপুট, সি ম্যাট্রিক্সকে আমরা এই জন্য বলি আউটপুট ম্যাট্রিক্স, আর ডি হচ্ছে ফিড ফরওয়ার্ড ম্যাট্রিক্স।
সো এই দুইটা ইকুয়েশনে রিপ্রেজেন্ট করা যে কোনো সার্কিটকে এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে জেনারেলাইজ রিপ্রেজেন্টেশন করা, এইটার নামই আমরা বলতেছি স্টেট স্পেস মডেল। সো আমাদের কাজ হবে যে কোনো সার্কিটকে এই দুইটা ইকুয়েশনে রিপ্রেজেন্ট করা। সো এইটার জন্য আমাদের প্রথমে হচ্ছে নোটস অন সিলেক্টিং দ্য স্টেট ভেরিয়েবলস, মানে স্টেট ভেরিয়েবল গুলো সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কি কি বিষয় কনসিডার করব বা কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে ইনপুট ভেরিয়েবল যেটা আছে সেটা কখনোই স্টেট ভেরিয়েবল হবে না। ইনপুট ভেরিয়েবল উইল নেভার বি স্টেট ভেরিয়েবল। যেমন এই জায়গায় একটা সার্কিট যদি দেখি, এই ক্ষেত্রে ইনপুট ভেরিয়েবল কি ভিটি, এটা হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল। সো এটাকে কখনোই স্টেট ভেরিয়েবল ধরা যাবে না। প্রথম কন্ডিশন তাহলে আমরা পাইলাম কি ইনপুট ভেরিয়েবল উইল নেভার বি স্টেট ভেরিয়েবল। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি স্টেট ভেরিয়েবল উইল বি এ সাবসেট অফ টোটাল ভেরিয়েবলস, মানে সিস্টেমে যতগুলা টোটাল ভেরিয়েবল আছে ওইটার একটা সাবসেট হবে স্টেট ভেরিয়েবল। ওই মানে সিস্টেমে যতগুলা ভেরিয়েবল আছে এর বাইরের কোনো ভেরিয়েবলকে আমরা স্টেট ভেরিয়েবল হিসেবে ধরতে পারবো না। স্টেট ভেরিয়েবলটা অবশ্যই সিস্টেমের ভেরিয়েবল গুলার একটা সাবসেট হবে। আর 3 নাম্বার কেস বলছে কি condition যেটা only linearly independent variables are taken as state variables, মানে linearly independent variable গুলাকেই state variable হিসেবে ধরা যাবে। linearly dependent যদি থাকে তাহলে ওইটাকে state variable হিসেবে ধরা যাবে না। যেমন এখানে দুইটা एग्जांपल দেখানো হয়েছে। linearly dependent কোনগুলাকে বলা হয়, যেই ভেরিয়েবল গুলাকে একটাকে আরেকটা লিনিয়ার কম্বিনেশন আকারে রিপ্রেজেন্ট করা যায় ওগুলাকে বলা হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মানে আমরা যদি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি লিনিয়ার, তাহলে ওটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন আকারে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তো এখানে দেখো x3 হচ্ছে কি x1 আর x2 এর লিনিয়ার কম্বিনেশন। সো এই ক্ষেত্রে x3 হচ্ছে একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না। কিন্তু x2 এটা হচ্ছে কি ডিফারেন্সিয়ালি রিলেটেড। সো এখানে যেহেতু ডিফারেন্সিয়েশন টার্ম আছে সো এই ক্ষেত্রে এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা লিনিয়ার না, লিনিয়ার ইকুয়েশন না। সো এই ক্ষেত্রে এই ভেরিয়েবলটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আমাদের খেয়াল রাখতে হবে কি only linearly independent variables are taken as state variable, শুধুমাত্র linearly independent গুলাকে আমরা state variable হিসেবে ধরতে পারবো। আবার every variable can be represented as a linear combination of state variables and input। অন্যান্য যে সকল ভেরিয়েবল আছে, যে সাপোজ আমার সিস্টেমে যদি 5টা ভেরিয়েবল থাকে, 5টা ভেরিয়েবলের মধ্যে আমি যদি 3টাকে স্টেট ভেরিয়েবল হিসেবে ধরি, সো বাকি যে 2টা ভেরিয়েবল আছে ওই দুইটাকে অবশ্যই স্টেট ভেরিয়েবল গুলার লিনিয়ার কম্বিনেশন, স্টেট ভেরিয়েবল এবং ইনপুট এগুলার লিনিয়ার কম্বিনেশন আকারে রিপ্রেজেন্ট করা যাইতে হবে, এটাও খেয়াল রাখতে হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে কি state variables must be chosen in such a way that modeling become easier। আমাদের খেয়াল রাখতে হবে যে কোনগুলাকে স্টেট ভেরিয়েবল হিসেবে নিলে মডেলিংটা ইজিয়ার হবে। আবার মিনিমাম নাম্বার অফ স্টেট ভেরিয়েবলস মাস্ট বি সিলেক্টেড, মানে স্টেট ভেরিয়েবল আমরা চাইলে 3টা 4টা 5টা, সাপোজ 5টা যদি ভেরিয়েবল থাকে আমাদের খেয়াল রাখতে হবে যে মিনিমাম কতগুলা নিলে এই সিস্টেমের রিপ্রেজেন্টেশন সম্ভব। সাপোজ যদি 2টা নিয়ে রিপ্রেজেন্ট করা যায় তাহলে আমাদের 3টা নেওয়ার দরকার নাই, যে টু ফিউ অর টু মেনি স্টেপ, এটা খেয়াল রাখতে হবে। যে আবার যদি সিস্টেমটা রিপ্রেজেন্ট করতে অ্যাটলিস্ট 2টা থাকে, একটা ভেরিয়েবলকে স্টেট ভেরিয়েবল নিলে হবে না। আবার 2টার জায়গায় যদি 3টা নেই ওইটারও দরকার নেই, এটা কি একদম ইফিশিয়েন্ট যাতে হয় ওইটা খেয়াল রাখতে হবে। এখন একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে কতগুলা স্টেট ভেরিয়েবল লাগে ওইটা আমরা কিভাবে বের করব? তো এটা বের করার জন্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডেসক্রাইবিং দ্য সিস্টেম, মানে ওই সিস্টেমকে ডেসক্রাইব করতে, যে ওই সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে অর্ডার, ওই অর্ডারটা রিপ্রেজেন্ট করে এটাতে কতগুলা স্টেট ভেরিয়েবল লাগবে। সাপোজ আমার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটাকে যদি আমরা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝবো যে এই সিস্টেমের জন্য 2টা স্টেট ভেরিয়েবল লাগবে। যদি ওই সিস্টেমকে থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে বুঝতে হবে ওইটার স্টেট ভেরিয়েবল 3টা লাগবে, এরকম আর কি। যত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ততগুলা স্টেট ভেরিয়েবল লাগবে, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট এনার্জি স্টোরেজ এলিমেন্ট, মানে সিস্টেমের মধ্যে যতগুলা মেমোরি স্টোরেজ এলিমেন্ট আছে ততগুলা স্টেট ভেরিয়েবল লাগবে।
মেমোরি স্টোরেজ এলিমেন্ট কি কি, সেটা হচ্ছে মাস, স্প্রিং, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলাকে বলা হয় মেমোরি স্টোরেজ এলিমেন্টস। মাস মানে হচ্ছে ইনারশিয়াকে আমরা বোঝাচ্ছি এই জায়গায়। সো এম, জে, কে, এল, সি, এই কম্পোনেন্ট গুলা যদি থাকে তাহলে যতগুলা কম্পোনেন্ট থাকবে ততগুলা স্টেট ভেরিয়েবল লাগবে। তো কন্ডিশন গুলো এখন হয়তো বোঝা যাবে না, আমরা যদি একটা ম্যাথ করি তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। সাপোজ আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, এই ক্ষেত্রে একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক দেয়া আছে। তো প্রথমে এটাকে যদি আমরা স্টেট মডেলে রিপ্রেজেন্ট করতে চাই, প্রথমে আমাদের দেখতে হবে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য কতগুলা স্টেট ভেরিয়েবল লাগবে। তো আমরা বলছি এই ক্ষেত্রে বলছি কি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট এনার্জি স্টোরেজ, মাস, স্প্রিং, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। তো এই সার্কিটে দেখো একটা ইন্ডাক্টর আছে, একটা ক্যাপাসিটর আছে। সো আমাদের দুইটা স্টেট ভেরিয়েবল দিয়ে আমরা এই সার্কিটটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন এই সার্কিটকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দুইটা স্টেট ভেরিয়েবল লাগবে, এটা আমরা বের করলাম। এই কন্ডিশন থেকে আমরা বুঝতে পারছি, এইভাবে যে কোনো সার্কিট থেকে আমরা বুঝতে পারবো যে কতগুলা স্টেট ভেরিয়েবল লাগবে। সো আমরা বুঝলাম যে এখানে দুইটা স্টেট ভেরিয়েবল লাগবে। এখন আমাদের বের করতে হবে যে স্টেট ভেরিয়েবল গুলা কি কি নিব আমরা। আমরা যদি ইন্ডাক্টর আর ক্যাপাসিটর এই দুইটার ইকুয়েশন লিখি, তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে কি লিখতে পারবো, সিডি ডিটি অফ ভিসি ইকুয়ালস টু আইসি, ক্যাপাসিটরের কারেন্ট এটা হবে এইটা। আবার ইন্ডাক্টরের মধ্য দিয়ে ভোল্টেজ এটা হবে কি, এই রিলেশন আমরা জানি ভি ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি, এল ডিআইএল বাই ডিটি ইকুয়ালস টু ভিএল। সো এখন আমরা তো বলছি যে দুইটা স্টেট ভেরিয়েবল লাগবে। সো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে যেই টার্মটা, যেই ভেরিয়েবলটা ডিফারেন্সিয়েটেড হচ্ছে, ওই ভেরিয়েবলটাকে যদি আমরা স্টেট ভেরিয়েবল হিসেবে নেই তাহলে মডেলিংটা ইজিয়ার হয়। কারণ আমাদের লাস্টে যে ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে হবে সেটা হচ্ছে কি, এই পাশে থাকবে এক্স ডট, মানে স্টেট ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল ফর্মটা। সো এই জন্য আমরা কি করব, এই সার্কিটের ক্ষেত্রে এই ক্ষেত্রে ডিফারেন্সিয়াল টার্ম হচ্ছে কি ভিসি, এটাতে ডিফারেন্সিয়েশন হচ্ছে আইএল। সো আমরা ভিসি এবং আইএল এই দুইটাকে স্টেট ভেরিয়েবল হিসেবে ধরবো। আমরা ধরে নিলাম এই ক্ষেত্রে স্টেট ভেরিয়েবল হচ্ছে ভিসি আর আইএল। সো এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, এক্স ডট ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ইউ। সো এই পাশে আমরা এক্স ডটটা পেয়ে গেলাম। যদি ভিসি আর আইএল আমাদের স্টেট ভেরিয়েবল হয় তাহলে এই পাশে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভিসি ডট, এখানে যেটা পাবো সেটা হচ্ছে আইএল ডট। সো আমরা এক্স ডটটা এই পাশে পেয়ে গেলাম। এখন কি করতে হবে, এই পাশে এ এক্স প্লাস বি ইউ এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। সো তার মানে হচ্ছে কি এ এক্স, এক্স হচ্ছে স্টেট ভেরিয়েবল, সো রাইট হ্যান্ড সাইডকে আমাদের স্টেট ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। সো এখানে হচ্ছে আইসি দেয়া আছে, আমাদের স্টেট ভেরিয়েবল হচ্ছে ভিসি আর আইএল, আইসিটা স্টেট ভেরিয়েবল না। সো আইসি কে আমরা ভিসি আর আইএল দিয়ে রিপ্রেজেন্ট করব। সো এই ক্ষেত্রে আমরা আইসি কে কি লিখতে পারি, আইসি ইকুয়ালস টু আমরা লিখতে পারি সার্কিট থেকে আইএল মাইনাস আইআর, আবার আইআর এটাকে আমরা লিখতে পারি কি ভি বাই আর। সো এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান, এইজন্য আমরা আইআর কে লিখতে পারি কি ভিসি বাই আর। সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আইসি সমান আইএল মাইনাস ভিসি বাই আর। সো এই ক্ষেত্রে আইসি ইকুয়ালস টু লিখতে পারি আইএল মাইনাস ভিসি বাই আর। তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম ভিসি আর আইএল দিয়ে, ভিসি আর আইএল দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করলাম। সিমিলারলি সেকেন্ডটাতে আমরা ভিএল আমাদের স্টেট ভেরিয়েবল না, স্টেট ভেরিয়েবল হচ্ছে কি ভিসি আর আইএল। সো ভিএল কে এখন আমরা চেঞ্জ করব। সো ভিএল সমান আমরা কি লিখতে পারি, এই জায়গায় যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে ভিএল, মানে ভিএল সমান আমরা লিখতে পারি ভিটি মাইনাস ভিসি, এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, এটা করলে আমরা এই ভোল্টেজটা পাবো। তাহলে ভিএল সমান লিখতে পারলাম কি ভিটি মাইনাস ভিসি। তাহলে এটাকে আমরা ভিসি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আর ভিটি হচ্ছে কি ইনপুট। সো এই পাশে আমাদের ইনপুট থাকলে সমস্যা নাই, কিন্তু স্টেট ভেরিয়েবল আর ইনপুটের বাইরে যদি কোনো কিছু থাকে, যেমন আইসি ভিএল ছিল, ওইগুলাকে তখন আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পাইলাম। এখন এই ইকুয়েশনটাকে আমরা জেনারেলাইজ ফরম্যাটে লিখব। তাহলে জেনারেলাইজ ফরম্যাট কি ছিল আমাদের, x ডট ইকুয়ালস টু ax প্লাস bu। তাহলে x ডট এখানে পাইলাম vc ডট il ডট, এই ভেক্টরটাকে আমরা লিখতে পারি তাহলে x ডট ইকুয়ালস টু, তাহলে এখানে vc ডট নিয়ে আসলে c দিয়ে এগুলোকে ডিভাইড করব, তাহলে এই পাশে আসবে কি মাইনাস
1/RC, এই জায়গায় আসবে 1/C, মাইনাস 1/RC 1/C ইন্টু VC IL, এটার সাথে VC, এটার সাথে IL, দেখো এটার সাথে VC আর 1/C এর সাথে IL। সিমিলারলি এইটার ক্ষেত্রে আমরা L দিয়ে ডিভাইড করে লিখতে পারবো। তাহলে প্রথম ম্যাট্রিক্সে জাস্ট VC আছে, IL এর কোএফিসিয়েন্ট এই জায়গায় 0। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি লিখি -1/L ইন্টু VC আর IL এর কোএফিসিয়েন্ট 0, আর ফার্স্ট ইকুয়েশনে কোনো ইনপুটের টার্ম নাই, তাহলে AX শেষ প্লাস BU, ইউ হচ্ছে ইনপুট, ফার্স্টে কোনো ইনপুট নাই সো এটা হচ্ছে 0, বি ম্যাট্রিক্সে এটা 0। আর সেকেন্ড ইকুয়েশনে কি, সেকেন্ড ইকুয়েশনে ইনপুটের কোএফিসিয়েন্ট 1 আর L দিয়ে ডিভাইড করলে 1/L, সো এটা আসলো 1/L ইনটু VT। তাহলে এটা হলো x ডট ইকুয়ালস টু AX প্লাস BU, এই ফরম্যাটে আমরা লিখলাম। এখন আউটপুট যদি বলা থাকে, যেমন আউটপুটের একটা ছিল y ইকুয়ালস টু CX প্লাস DU, এই ফরম্যাট। তাহলে আউটপুট যদি বলা থাকে, বলা আছে এই সার্কিটে আউটপুট হচ্ছে IR, তাহলে y হচ্ছে IR, তো y কে আমরা এখন স্টেট ভেরিয়েবল দিয়ে CX প্লাস DU এই ফরম্যাটে লিখবো। তাহলে IR কে আমরা কি লিখতে পারি, IR হচ্ছে VC ডিভাইডেড বাই R, VC যেহেতু স্টেট ভেরিয়েবল সো VC ডিভাইডেড বাই R, এটা হচ্ছে IR। আর IL এর পার্ট নাই, IL 0, ইনপুটের কোনো পার্ট নাই, এই পার্টটাও 0। তাহলে এই দুইটা ইকুয়েশন, এইটাই হচ্ছে স্টেট স্পেস মডেল। দেখো বুঝতে পারছো কিনা যে এই ফরম্যাটে লিখলাম AX প্লাস BU y equals to CX plus DU, এই জায়গায় D পার্টটা 0। বুঝতে পারছো এটা? কোয়েশ্চন থাকলে বলো, নাহলে পরে ওগুলো বোঝা যাবে না। ঠিক আছে, তাহলে ধরে নিলাম বুঝতে পারছো। স্যার আয়ারটা আবার আলাদা করে বের করতে হবে কেন? আয়ার তো ওই দুটার মধ্যেও বের করে দিতে পারে, আইএল আর আইসি এর মধ্যে। বুঝি নাই কিসের মাধ্যমে? স্যার আয়ারটা কি আলাদা করে বের করতে হবে? মানে এটা তো আইএল আর আইসি এর মাধ্যমে বের করে যায়। আলাদা করে বের করতে বলতে আমাদের মডেলের যে জেনারেলাইজড ফর্ম আছে ওই ফর্মে এটাকে দেখাইতে হবে, ওইটাই আর কি। আচ্ছা। আমাদের স্টেট ভেরিয়েবলের ম্যাট্রিক্স কোনটা, VC আর IL এর ম্যাট্রিক্সটা, আচ্ছা। সো এই ম্যাট্রিক্স দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে আর কি, এইটাই আর কিছু না। তো এখন যদি আমরা দেখি যে ডিপেন্ডেন্ট সোর্সের একটা সিস্টেম আছে, তো এখানে আরেকটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক আছে যেটাতে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। তো প্রথম কোয়েশ্চন হচ্ছে আগে আমাদের বুঝতে হবে এই ক্ষেত্রে কতটা স্টেট ভেরিয়েবল লাগবে রিপ্রেজেন্ট করার জন্য, কয়টা লাগবে এখানে? দুইটা লাগবে, কারণ একটা ক্যাপাসিটর আছে একটা ইন্ডাক্টর আছে। সো এই সিস্টেমকে আমরা জাস্ট দুইটা স্টেট ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখন আমরা বলছিলাম স্টেট ভেরিয়েবল কোনটাকে ধরবো, যেই টার্মটা ডিফারেন্সিয়েটেড হয় ওইটাকে স্টেট ভেরিয়েবল হিসেবে ধরবো। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে এটা হবে IL, ক্যাপাসিটরের ক্ষেত্রে এটা হবে VC। সিমিলারলি এই জায়গায় আমাদের স্টেট ভেরিয়েবল হচ্ছে IL আর VC। সো এখন যেটা করতে হবে, এখানে এই ইকুয়েশনটা হচ্ছে কি L diL by dt equals to VL, এটা হচ্ছে C dt of VC equals to IC। সো এখন এই VL টাকে আমাদের IL আর VC আর IT, যে স্টেট ভেরিয়েবল আর ইনপুট, এগুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। সিমিলারলি IC টাকে স্টেট ভেরিয়েবল আর ইনপুট এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। তো এখন আমরা কি করব, সার্কিটটা সলভ করে এই VL আর IC কে IL আর VC এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব। সেটা করার জন্য আমরা VL সমান কি লিখতে পারি, দেখো VL হচ্ছে এই ভোল্টেজটা, এটা সমান আমরা লিখতে পারি কি এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ, তাহলে VC প্লাস VR2। এখন এই ভোল্টেজটা হচ্ছে কি I ইন্টু R, তাহলে VC প্লাস IR2 ইন্টু R2। আবার IR2 এটাকে আমরা লিখতে পারি IC প্লাস 4VL, তাহলে VL সমান আমরা পাইলাম VC প্লাস IC প্লাস 4VL ইন্টু R2। এই জায়গা থেকে যদি 4VL টাকে ওই পাশে নিয়ে যাই, নেওয়ার পরে কমন নিয়ে ডিভাইড করি, তাহলে লাস্টে VL সমান পাবো
1/1 minus 4 R2 into VC plus IC R2. সিমিলারলি IC কে আমরা এখন লিখবো, যে VL টাকে লিখলাম, এখন IC কে লিখবো। IC কে কিভাবে লিখতে পারি? IC হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্টটা, এটা সমান হচ্ছে কি IT, যে এই নোডে যদি চিন্তা করি তাহলে IC সমান হচ্ছে কি IT মাইনাস IR1 মাইনাস IL। তাহলে IC সমান পাইলাম IT মাইনাস IR1 মাইনাস IL। সো IR1 হচ্ছে কি VR1 ডিভাইডেড বাই R1, V বাই R। সো এখানে পাইলাম IR1 মাইনাস IL। এখন VR1 যেটা, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান, সো VR1 টাকে আমরা VL হিসেবে লিখতে পারি। তাহলে IC সমান পাইলাম IT মাইনাস VL বাই R1 মাইনাস IL। এখন এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে এইভাবে লিখি, তাহলে 1 মাইনাস 4R2 ইন্টু VL মাইনাস R2 ইন্টু IC ইকুয়ালস টু VC। এইটাকে লিখলাম, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কি VL আর IC এই দুইটাকে রিপ্লেস করা, এই দুইটাকে রিপ্লেস করব আমরা। সো এই জন্য VL আর IC এর মাধ্যমে এই ইকুয়েশনটাকে লিখলাম। সিমিলারলি এই জায়গায় এই ইকুয়েশনটাকে 1 minus 1 by R1 VL minus IC equals to IL minus IT। সো দুইটা ইকুয়েশন পাইলাম। এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমরা VL আর IC এর ভ্যালু বের করব। সো এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি তাহলে VL সমান কি আসবে, ডিটারমিনেন্ট নিয়ে যদি সলভ করি তাহলে VL সমান আসে কত, 1 by delta R2 IL minus VC minus R2 IT, যেখানে ডেল্টা হচ্ছে কি কোএফিশিয়েন্ট গুলা, যে ডিটারমিনেন্ট কোএফিশিয়েন্টের ডিটারমিনেন্ট, ডেল্টা হচ্ছে VL IC, এটার কোএফিশিয়েন্টের ডিটারমিনেন্ট নিয়ে যদি সলভ করি যেটা পাবো ওইটা হচ্ছে ডেল্টা। তো ক্র্যামারস রুল আর কি। তো VL টা বের করলাম। সিমিলারলি এই ইকুয়েশন সলভ করে আমরা IC বের করতে পারবো। IC সমান আসলো এইটা, যেই জায়গায় ডেল্টা হচ্ছে এই টার্মটা, ডিটারমিনেন্ট সলভ করলে যেটা পাবো। সো এখন আমরা জাস্ট লাস্টের ইকুয়েশনটা লিখবো। সো এই ক্ষেত্রে দেখো VL টাকে আমরা কি দিয়ে রিপ্লেস করলাম, R2 into IL, IL VC আর IT এইটার কম্বিনেশন আকারে রিপ্রেজেন্ট করলাম। সো IL হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল, VC হচ্ছে স্টেট ভেরিয়েবল, IT হচ্ছে ইনপুট। সো এটা ঠিক ফরম্যাটে চলে আসছে। সিমিলারলি IC কে কি দিয়ে রিপ্লেস করলাম, IL VC IT এইটার কম্বিনেশন আকারে। এখানে খেয়াল করো R1 R2 এগুলা কিন্তু ভেরিয়েবল না, এগুলা কনস্ট্যান্ট। সো এগুলা থাকলে সমস্যা নেই। তাহলে IC কেও আমরা স্টেট ভেরিয়েবল আর ইনপুট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারলাম। সো এটা ঠিক ফরম্যাটে চলে আসছে। এখন এই ইকুয়েশনে VL আর IC এর জায়গায় আমরা যে ভ্যালুগুলা বের করছি ওইগুলা বসায় দিয়ে ম্যাট্রিক্সে কনভার্ট করব। তাহলে L দিয়ে ডিভাইড করব। তাহলে ম্যাট্রিক্স ফরম্যাটে যদি লিখি, এই পাশে পাইলাম IL ডট VC ডট মানে X ডট ইকুয়ালস টু, এই পাশে স্টেট ম্যাট্রিক্স, স্টেট ভেরিয়েবলের ম্যাট্রিক্স IL আর VC। সো এটার কম্বিনেশন যদি এখানে খেয়াল করি তাহলে IL এর সাথে আছে কি R2, আর ওখানে আমরা ডিভাইড করলাম L দিয়ে, তাহলে R2 বাই L ইনটু ডেল্টা। তাহলে IL এর সাথে আসলো R2 বাই L ইনটু ডেল্টা। সিমিলারলি মাইনাস 1 বাই L ইনটু ডেল্টা, এখানে আসলো মাইনাস 1 বাই L ইনটু ডেল্টা প্লাস, দেখো মাইনাস R2 বাই L ইনটু ডেল্টা, এটা আসলো ইনপুটে। তাহলে এই পাশে প্লাস মাইনাস R2 বাই L ইনটু ডেল্টা, এটা আসলো ইনপুটের সাথে, ইনপুট হচ্ছে IT। সো এটাকে ফার্স্ট ইকুয়েশন। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে এটা লাস্ট ফরম্যাটটা কি হলো, x ডট ইকুয়ালস টু, এই ম্যাট্রিক্সটা হচ্ছে a ইনটু x প্লাস b ইনটু u হচ্ছে ইনপুট। সো এটা একটা ইকুয়েশনের ফরম্যাটিং গেল। এখন সেকেন্ড ইকুয়েশন, আউটপুট ইকুয়েশন, এখানে আমাদের বলে দিছে কি আউটপুট ভেক্টর ইজ y ইকুয়ালস টু VR2 IR2 এর ট্রান্সপোজ। মানে আমরা আরেকটা ইকুয়েশন লিখবো কি y ইকুয়ালস টু CX প্লাস DU, যে জায়গায় y ম্যাট্রিক্সটা বলে দিছে VR2 আর IR2। সো এই VR2 আর IR2 এই দুইটাকে এখন আমাদের স্টেট ভেরিয়েবল আর ইনপুটে মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আউটপুট ইকুয়েশনের জন্য VR2 এটা সমান আমরা কি লিখতে পারবো, এই জায়গায় VR2 সমান আমরা লিখতে পারবো VL মাইনাস VC, আর IR2 এটা সমান হবে কি
আইসি প্লাস 4VL। সো এই জায়গা থেকে আমাদের স্টেট ভেরিয়েবল হচ্ছে কি আইএল আর ভিসি। দেখো এইখানে কিন্তু আমাদের আইএল নাই, ভিএল একটা এক্সট্রা চলে আসছে। সো এই ক্ষেত্রে আমাদের আইসি 4VL দুইটাই এক্সট্রা চলে আসছে। সো এগুলাকে রিপ্লেস করতে হবে। এগুলাকে রিপ্লেস করার জন্য আমরা কি করব, এখানে যে ভ্যালুগুলা বের করছি ভিএল আর আইসি, এখানে যে দুইটা ভ্যালু বের করছি আমরা, এই দুইটা ভ্যালুকে ভিএল আর আইসি এই দুইটাকে যদি এই জায়গায় বসায় দেই, ভিএল আর আইসির ভ্যালু যদি বসায় দেই, তারপর ইকুয়েশনটা সলভ করি, তাহলে লাস্টে এই ম্যাট্রিক্স ফরম্যাটটা আমরা পাবো। তো এটা হচ্ছে y cx du ফরম্যাট। তো এটাই হচ্ছে আমাদের এই দুইটা ইকুয়েশন। এখানে যে ইকুয়েশনটা আর আগে যে ইকুয়েশনটা বের করেছিলাম, এই দুইটা ইকুয়েশনই হচ্ছে স্টেট স্পেস মডেল রিপ্রেজেন্টেশন। তো এইভাবে যে কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক থাকলে আমরা ইজিলি স্টেট স্পেস মডেলে রিপ্রেজেন্ট করতে পারবো। দেখো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? বুঝতে পারছো? কোয়েশ্চেন থাকলে বলো। স্যার কোশ্চেন ছিল স্যার, নরমাল ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে সার্কিট সলভ করা আর এভাবে সলভ করা দুটার মধ্যে সুবিধাটা কি ওখানে বেশি নাকি স্টেট কনভার্সন? সুবিধা এখনো আমরা পুরোপুরি বুঝি নাই। একটা সুবিধা হচ্ছে স্টেট স্পেস দিয়ে আমরা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট একসাথে সলভ করতে পারি। যেমন এই ক্ষেত্রে দেখো আমাদের যদি অনেকগুলা ইনপুট থাকে, আমরা যেহেতু ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করতেছি, সো এটা আমাদের মেশিনের জন্য বোঝাটা সহজ। অনেকগুলা ইনপুট থাকলে রেসপন্সে আউটপুট কিরকম হবে, অনেকগুলো আউটপুটের আমরা এই মডেল থেকে ইজিলি বের করতে পারি। বুঝতে পারছো? বুঝছি। ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেটা সেটা হচ্ছে একটা ইনপুটের সাথে একটা আউটপুটের রিলেশন দেখায়। জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, তাহলে ধরে নিব বুঝতে পারছো।